অদ্ভুত ব্যাপার হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তিনি এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন। তখন তাদের কাছে মনে হয়নি যে এই রাষ্ট্রপতির কাছে শপথ পড়া যায় না। বিএনপি বরাবর চেষ্টা করেছে দেশে একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক ধারা বজায় থাকতে, বিশেষ করে ১/১১-এর মধ্যে কোনো প্রস্তুতি যেন নতুন করে সৃষ্টি না হয়। এক্ষেত্রে যারা সুবিধাভোগী, বিশেষ করে আপনি যদি সুবিধাভোগী মানে এই ক্ষেত্রে সুবিধাভোগী যারা আরও কিছুদিন ক্ষমতা লঙ্ঘার করলে তাদের জন্য ভালো ছিল। নিয়ন্ত্রণ ছিল না, এটা একটা কারণ। আরও কয়েকটি কারণ আছে। কারণ গত প্রায় ২ দশকে বাংলাদেশের সড়কগুলো মানে সড়ক অবকাঠামোগুলোর উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হওয়ার কারণে গতি বেড়েছে, গাড়ির গতি বেড়েছে। কিন্তু অন্যদিকে অন্যান্য যে উপকরণ, যেমন চালকের যে দক্ষতা, তারপরে গাড়ির যে ফিটনেস, এই জিনিসগুলোর খুব একটা উন্নয়ন হয় নাই। প্রিয় দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান খবর নিয়ে আলোচনা করে থাকি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন নানান ঘটনা ঘটলেও সব কিছুকে ছাপিয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক হচ্ছে। এই নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার মনির হোসেন লিটনের সঙ্গে। মনির ভাই, আবার দেখা গেল যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে আসলে সংসদের একটি নতুন মাত্রা নিয়েছে। সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছে, হইচই করেছে। এক ধরনের ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হয়েছে। মানে এটাকে আপনি সংক্ষেপে এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এক এক করে বলি। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি ভাষণ দিতে ওঠার পরপরই বিরোধী দল ওয়াকআউট করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, প্ল্যাকার্ড দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ইত্যাদি। এটি আমাদের দেশে সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। এর আগে কোনো রাষ্ট্রপতি বক্তৃতা দেওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটেনি। যারা ঘটিয়েছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তিনি এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন। তিনি যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ পান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন। তখন তাদের কাছে মনে হয়নি যে এই রাষ্ট্রপতির কাছে শপথ পড়া যায় না, কারণ উনি ফ্যাসিস্টের দোসর অথবা ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া। তখন কিন্তু এই প্রশ্নটি তারা করেননি। তখন প্রশ্ন ওঠে নাই, তাহলে এখন আমি সেটি বলছি যে সুতরাং আজকের এই আচরণটি এক ধরনের স্ববিরোধিতা। সেদিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকের যে বিরোধী দলের নেতা জামাতে ইসলামীর আমির, তিনিও উপস্থিত ছিলেন, এই জামাতে ইসলামীর নেতারাও উপস্থিত ছিলেন। তারাও সেই অনুষ্ঠানটি বর্জন করেননি যে আওয়ামী লীগের নিয়োগ দেয়া রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা, আমরা সেখানে থাকব না, সেটি কিন্তু তারা তখন বলেননি। হঠাৎ করে আজকে সেটি তাদের মনে হয়েছে। আজকে নয়, গত কিছুদিন যাবতই তারা বলে আসছে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, ইমপিচ করতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকের এই আচরণটি বিরোধী দলের এটি স্ববিরোধী আমি মনে করি। স্ববিরোধী, তাদের আগের আচরণ এবং এখনকার আচরণ মিলছে না। দ্বিতীয় আরেকটি যেটি, যে আমি এর আগেও আমাদের একটি খবরের প্রেক্ষিতে বলেছিলাম যে আজকের যে বিরোধী দল, এই বিরোধী দলের মধ্যে সংসদ সদস্য আগে ছিলেন সম্ভবত 2 জন অথবা একজন যারা অতীতে সংসদ সদস্য হয়েছিলেন, বাকি সবাই নতুন। তারা কখনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করতে পারেনি, প্রধান বিরোধী দল হিসেবে আমি যদি বলি। এখন তারা প্রধান বিরোধী দলের যে ভূমিকা সংসদে, সেটি তারা যেহেতু অতীতে কখনো পালন করেনি, সুতরাং এই ভূমিকাটি নিয়ে তাদের মধ্যে আমার বিশ্বাস যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে যে প্রধান বিরোধী দল কাকে বলে, তাদের আচরণ কি হওয়া উচিত, কি করা উচিত, সেটি তারা জানে না। তারা অনেকটা সরকারি দলের সমান নিজেদেরকে মনে করছে, যে আমরা যা চাই তাই হতে হবে, এই ধরনের কিছু মনে করছে। অন্তর্বর্তী সরকারের আমলে আমরা জানি যে এনসিপি এবং জামাতের তারা নিজেরা তো সরকারি দলই মনে করত, একইভাবে এখনো তাই মনে করছে। তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে যে
ওয়াকআউটের পর রাষ্ট্রপতি যে ভাষণটি দিয়েছেন সেটি নিয়ে আমি সমালোচনা। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, ধরেন এনসিপির একজন নেতা খুব উদ্ধত আচরণ করেছে এবং অনেকে বলছেন যে সে একটা মব সৃষ্টি করার চেষ্টা করেছে। সে এমনি বাস্তবে প্রতিদিন যে ধরনের বক্তব্য দেন, ইভেন একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও, তো তাকে আসলে পার্লামেন্ট মেম্বার মনে হয় না, তাকে মনে হয় যে এনসিপির একজন নেতা এবং অমুককে ধমকাচ্ছে। এটি আমি বলছিলাম যে তারা সংসদ এবং সংসদের বাইরে যে দুই জগৎ, মাঠের বক্তৃতা এবং সংসদের বক্তৃতা যে এক জিনিস নয়, সংসদের আচরণ এবং সংসদের বাইরের আচরণ যে এক জিনিস নয়, সেটি তারা জানেন না আসলে, কারণ অতীতে তারা কখনো সংসদে যাননি। সুতরাং সেটি তাদের বোঝার কথা নয়। সুতরাং বাইরের যেরকম আচরণ করে এসেছে সংসদেও তাই করছে। তবে এটি ঠিক যে সংসদে এ ধরনের ঘটনা খুব অস্বাভাবিক কিছু না বা নতুন কিছু না। অতীতেও সংসদের ভিতরে নানান বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কাগজপত্র ছুড়াছুড়ি হয়, এমনকি স্পিকারের দিকে ফাইল ছুঁড়ে মারার ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনা ঘটে, এটি পৃথিবীর অনেক দেশেই এগুলি ঘটে। রাষ্ট্রপতির ভাষণে আপনি আসতে যাচ্ছিলেন যে আমরা দেখলাম এই রাষ্ট্রপতি মানে যারা পতিত আওয়ামী লীগ, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তার দ্বারা নিয়োগকৃত এবং সেই সরকারের আমলেও ধরেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু অনেক সুন্দর সুন্দর বক্তব্য তিনি দিয়েছিলেন তার ভাষণে, এবং তিনি আজকে সেই শেখ হাসিনাকে তিনি ফ্যাসিস্ট বলে এক ধরনের করেছেন, দাবি করেছেন তার। তো এইটার কারণটা কি? এটির কারণটা বুঝতে হলে আমাদেরকে সবার আগে আমাদের সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির দিকে চোখ বোলাতে হবে। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি অনেকটাই পুতুল। তিনি দুটি কাজ নিজের ইচ্ছাতে করতে পারেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। আর বাকি সকল কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। একজন ব্যক্তি এবং ওই ব্যক্তিটি যখন রাষ্ট্রপতির চেয়ারে বসেন, দুটিকে এক করে ফেললে আমরা অনেকেই ওই মানুষটির প্রতি অবিচার করব। কারণ উনি যখনই ওই চেয়ারটিতে বসেন, উনি সংবিধান অনুসারে চলতে হয়, ওনাকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতে হয়, এবং সংবিধান অনুযায়ী কার্যপ্রণালী বিধি অনুযায়ী যখন যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকার যা লিখে দিবে তিনি সংসদে তা পাঠ করতে বাধ্য। একটি শব্দ উনি যোগ করতে পারবেন না, একটি শব্দ বাদ দিতে পারবেন না। এটি অতীতেও হয়ে আসছে, এখনো হচ্ছে, কারণ এটি আইন আমাদের দেশের। এবং আপনি হয়তো খেয়াল করবেন যে এই যে লিখিত বক্তব্যটি, এটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করে দেয়া হয়েছে। এটি রাষ্ট্রপতির ভবন থেকে, কার্যালয় থেকে কিন্তু তৈরি করা বক্তব্য নয়। এটি মন্ত্রিসভা থেকে তৈরি করা বক্তব্য। সুতরাং ওই বক্তব্যটি ওনাকে পাঠ করতে হবে যতক্ষণ উনি রাষ্ট্রপতি আছেন। তো আমরা তো বিচারপতি শাহাবুদ্দিনের সাথে এই সরকারগুলির তফাৎ আছে। বিচারপতি শাহাবুদ্দিন যতদিন সংসদে যে কয়বার বক্তৃতা দিয়েছেন, একবারই উনি বক্তৃতা দিয়েছেন, তিনি তখন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। 1991 সালে যদিও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু দীর্ঘ সময় 7-8 মাসের মতো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল। তখন কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় ব্যবস্থা ছিল না। যদিও সংসদ নির্বাচন হয়েছে, 3 জোটের রূপরেখায় এমনটি বলা ছিল যে 91 সালের যে পট পরিবর্তন হয়েছে, পরবর্তীতে সংসদীয় ব্যবস্থা চালু হবে। সেই চালুটি হতে হতে বেশ কিছুটা সময় লেগেছিল, গণভোট হতে হয়েছিল, সংবিধান সংশোধন করতে হয়েছিল। সংশোধন করে তখন রাষ্ট্রপতির যে ভূমিকাটা দাঁড়িয়েছে, আজকের এই যে রাষ্ট্রপতিদের ভাষণ, সেটি আমি আপনাকে এবং দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় যায়, তখন তারা রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে। ইয়াজউদ্দিন আহমদ পরবর্তীতে 2009 সালেও উনি রাষ্ট্রপতি ছিলেন, এবং তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ঠিক একইভাবে আওয়ামী লীগের মন্ত্রিসভা যে ভাষণটি লিখে দিয়েছিল সেটি তিনি পড়েছিলেন, এবং সেটাতে পরতে পরতে ছিল বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে। আজকে রাষ্ট্রপতি যেরকম বলেছেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে,
ঠিক একইভাবে অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদও তার নিয়োগকর্তা বিএনপির বিরুদ্ধে সেই কথাগুলি বলেছিলেন যে একটি দুর্নীতিবাজ সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছিলেন। কিন্তু তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এত প্রসারিত ছিল না বলে এই আলোচনাগুলি খুব বেশি আসে। তখন হয়তো পত্রিকায় সেগুলো ছাপা শুধু হয়েছে আমরা পত্রিকাতে জানি, ছাপা কিন্তু ধরুন রাষ্ট্রের তো সর্বোচ্চ ব্যক্তি, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপ্রধান, তো তিনি, তার তো একটা আত্মসম্মান বোধ আমরা জানি যে ডিগনিটি আছে, তো উনি কি বলবেন কি বলবেন না এই স্বাধীনতাও যদি ওনার না থাকে, তাহলে এই সব পদে কি থাকা উচিত? আপনার কি মনে এই হয়? স্বাধীনতাটা দেওয়ার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে, যেটি এই যে সংস্কার কমিশন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তখন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। ক্ষমতা বাড়ানোর কথা বলা যেসব প্রস্তাব এসেছে সেগুলি তো এই জিনিসটি নেই যে রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো ভাষণ দিতে পারবেন, সংসদে নিজে তৈরি করতে পারবেন, সেই প্রস্তাব কিন্তু করা হয়নি। সেখানে তার ক্ষমতা বাড়িয়ে যেটি করা হয়েছে যে তিনি আরও কিছু প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এসব নিয়োগের বাইরেও আরও কিছু জায়গায় নিয়োগের ক্ষেত্রে উনি নিজে সিদ্ধান্ত নেবেন, এরকম ক্ষমতা তাকে দেয়া হয়েছে। কিন্তু সংসদে ভাষণ দেওয়ার বেলায় উনি নিজের তৈরি ভাষণ দেবেন সেটি তো অন্তর্ভুক্ত করা হয়নি। যাই হোক, এটা খুব আসলে দুঃখজনক বিষয় আমাদের যে জন্য। আমরা প্রায়ই বলি সংস্কার সংস্কার, আসলে কোন কোন দিকে সংস্কার করতে হবে সেদিকে আমার মনে হয় যে ফোকাসটা ঠিক হয়নি অতীতেও। দর্শক, গতকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রথম অধিবেশনটি খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা সুন্দর হয়নি, বিশেষ করে বিরোধী দলের কিছু আচরণের কারণে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল, সংসদ অধিবেশনে আপনি পুরোটাই ছিলেন, তো আপনি ধরেন শুরুটা কেমন দেখেছিলেন এবং শেষটা কেমন দেখেছিলেন, এটা যদি সংক্ষেপে একটু বলতেন। জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন ছিল, সেই প্রথম অধিবেশন শুরুটা কিন্তু অত্যন্ত চমৎকার ছিল এবং খুব সাবলীল। বিশেষ করে আপনি জানেন যেটি বিশেষ প্রেক্ষাপটে এবারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যে অধিবেশনের স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত ছিলেন। বিশেষ করে গত সরকার যারা স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি মর্মে এরকম একটা প্রস্তাব, এরকম একটি বক্তব্যও কিন্তু উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। একজন পদত্যাগ করেছেন, সেটি অনেকটা নিশ্চিত ছিল, সেটি হচ্ছে যে স্পিকার। আর ডেপুটি স্পিকার একটি ফৌজদারি মামলায় তিনি জেলে আছেন। সে কারণে আসলে প্রথম অধিবেশনের সভাপতি কে করবেন, স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কে সংসদ পরিচালনা করবেন, কে সভাপতিত্ব করবেন, সেটি একটা বড় প্রশ্ন দাঁড়ায় সংসদের সামনে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষ করে যিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন, তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন যে সংসদে আছে কে অধিবেশন সভাপতিত্ব করবেন। উনি বলেছেন যে সংসদের রীতি এবং কার্যবিধি, সংবিধানের রীতি এবং সংসদের কার্যবিধি অনুযায়ী বিকল্প যে প্রস্তাব আছে সেই প্রস্তাবটি হচ্ছে যে কোনো একজন সিনিয়র সদস্য এটি সভাপতিত্ব করবেন। সেক্ষেত্রে বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি 5 বারের সংসদ সদস্য, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার নাম প্রস্তাব করা হয়। তার নামটা কিন্তু সর্বসম্মতিভাবে খুব সুন্দরভাবে সবাই অ্যাকসেপ্ট করেন। বিরোধী দলের কোনো আপত্তি ছিল না? কোনো আপত্তি ছিল না। বিরোধী দলের জাস্ট এটুকু বলেছিলেন যে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি করেছেন আমরা গ্রহণ করেছি, তবে আমাদের সাথে একটু আলোচনা করলে ভালো হতো। কিন্তু এটা তো আলোচনার কোনো কিছু নাই। সংসদ নেতা ধরেন তার দলের একজন প্রবীণ নেতাকে সভাপতি করতেই পারেন এবং তাকে সবাই অ্যাপ্রিসিয়েটও করেছেন। সংসদ অন্যান্য বিরোধী দলের যারা সদস্য ছিল তাকেও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তারা তাকে সেখানে আখ্যা দিয়েছেন সংসদে। না, এরপরে ধরেন যে স্পিকার ডেপুটি স্পিকারের বিষয়টা আসলো, তো সেখানে বিরোধী দল এক ধরনের মৌনতা অবলম্বন করছে, এর কারণ কি? আপনি জানেন যে জুলাই সনদ অনুযায়ী বিশেষ করে একজন ডেপুটি স্পিকার ওই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে নেওয়ার কথা ছিল। কিছুদিন আগে যখন জামাত ইসলামিক ইফতার পার্টি আয়োজন করে সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন, তারেক রহমান সাহেব। প্রধানমন্ত্রী অঘোষিতভাবে এবং অলিখিতভাবে তিনি এবং তার প্রতিনিধিরা জামাত নেতাদেরকে জানিয়েছিলেন যে কোনো একজন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করার জন্য। জামাত শুরুর দিকে কিছুটা ইতিবাচক থাকলেও একটা সময় তারা এটাকে এক ধরনের ফাঁদ হিসেবে দেখেছেন। তারা মনে করেছেন যে জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কিছু প্রস্তাব তারা মানবে কিছু প্রস্তাব মানবে না, এরকম একটি পর্যায়ে জামাতকে ঢুকিয়ে ফেলানোর জন্য সরকারি দলের এক ধরনের কৌশল হতে পারে। সেই কারণে তারা বলেছেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে পুরোটাই প্যাকেজ বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে এমনিতেই তারা একটি
ডেপুটি স্পিকার পদ পাবেন, শেষ পর্যন্ত এসে তারা কিন্তু নাকচ করেছেন এই প্রস্তাব। কিন্তু সংসদের অধিবেশন শুরু হচ্ছে, ডেপুটি স্পিকার তো নিয়োগ দিতে হবে, এবং বিএনপি কিন্তু বলে নাই যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আপাত দৃষ্টিতে কি মনে হয় না যে তারা ডেপুটি স্পিকারের পদটা বিরোধী দলকে তারা অফার করেছে, এবং এটা বিরোধী দলের পজিটিভলি নেওয়া উচিত ছিল? মানে এর ভিতরে আসলে তারা ফাঁদ খুঁজছেন, এটা আসলে কোথায় কৌশল খুঁজছেন, এটা অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে তারা এটা আসলে তাদের অন্যান্য রাজনৈতিক কলা কৌশলের হিসাব অনুযায়ী তারা এটা নিচ্ছেন না। কিন্তু আপনার কি মনে হয় না যে এই ডেপুটি স্পিকারের পদটা নিলে আরও ভালো হতো? এইটা হচ্ছে যে সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয়। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে এখনো পর্যন্ত বিএনপি যেই তার প্রতিশ্রুতির মধ্যে এখন পর্যন্ত আছে, তারা যে বাস্তবায়ন করবে না এই কথা কিন্তু একবারও কেউ বলেনি। বিশেষ করে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি গতকালও স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদ তাদের যে দুটি নোট অফ গুরুত্বপূর্ণ বিষয়, দুটি নোট অফ ডিসেন্ট ছিল, এই দুটি বাদে প্রত্যেকটা ক্ষেত্রে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। সেক্ষেত্রে সব কিছুতে ষড়যন্ত্র তথ্য খোঁজা আওয়ামী লীগের আমলের মতো, এবং সব কিছুতে এক ধরনের অবিশ্বাস শুরু থেকে সৃষ্টি করা, এটা রাজনৈতিক যে নতুন বাস্তবতার কথা বলা হচ্ছে যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের সাথে আসলে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়। ধরেন সরকারি দল হিসেবে বিএনপির তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তাদের আচার আচরণে কিন্তু আমরা এরকম কোনো নিদর্শন এখনো দেখি নাই। বরং তাদেরকে আমার মনে হয় আপনারও পজিটিভ। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকে আজ পর্যন্ত তার যে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রতিটা ক্ষেত্রে তার যে চলন এবং ধরন, সেক্ষেত্রে ইতিবাচকভাবে আমরা বিরোধী দলের নেতাদেরকেও যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করেন তিনি। হ্যাঁ, তাদের ইফতার পার্টিতে যাচ্ছে, তাদের সঙ্গে মোলাকাত করছে। সরকার প্রধান যেমন হওয়ার কথা আমরা মনে করি বা যেরকম দেখে এসেছি, ঠিক একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো এত পজিটিভিটির ভিতর দিয়েও তো বিরোধী দল এইরকম একটা ষড়যন্ত্র বা ধরেন কলাকৌশল খুঁজছে, এইটা তো তাহলে বিরোধী দলকে আসলে দোষারোপ করা যায়। এটা তো সরকারি দলের তরফ থেকে তো আমরা কোনো বাধা বা বিপত্তি কোনো কিন্তু এখানে একটু পিছনের বক্তব্য আছে, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে এবারে ভোট কিন্তু দুটি ভোট হয়েছে একই সঙ্গে, একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আপনার জুলাই সনদের ঘোষণা ডিক্লারেশন অনুযায়ী, ঘোষণা অনুযায়ী প্রত্যেক এমপি দুটি শপথ নেওয়ার কথা ছিল। যেদিন প্রজ্ঞাপন জারি করা হয় শপথ নেওয়ার জন্য, সেখানে কিন্তু দুটি শপথের কথা বলা হয়েছিল, একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে আর অপরটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি কিন্তু একটি নেয় নাই। বিএনপি বলার চেষ্টা করেছে যে সংবিধানে যেহেতু এটা নাই, সংবিধানের সংশোধনী এনে সংবিধানের প্রক্রিয়ার মধ্যে থেকে তারা প্রত্যেকটা কাজ করতে চায়। সেক্ষেত্রে শুরুর দিন থেকেই বিএনপির সাথে বিরোধী দলের অর্থাৎ জামাতের সাথে এবং এনসিপির সাথে এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে ওই জায়গা থেকে। সেই জায়গা থেকে তারা তাদের জায়গা থেকে মনে করছে বিএনপি শতভাগ জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সেরকম একটা আশঙ্কা তাদের মধ্যে আছে। না, ধরনের শতভাগ তো বাস্তবায়ন নাও হতে পারে। হ্যাঁ, সরকারি দলের তো একটা এখতিয়ার আছে, হ্যাঁ, ক্ষমতা আছে। তো তারা তো চাইলে নিজের মতো করে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা তো করছে না। যেহেতু তার 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তারা ইচ্ছে করলে বিরোধী দলের এই যে মতামত নেওয়া, এই যে স্পেসটা দেওয়া, না দিলেও কোনো কিছু করার নেই। তবে বিএনপি এখন পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি ইতিবাচক ধারায় হাঁটছে। তবে তো আমরা সমস্যা আসলে বিরোধী দলের মধ্যেই দেখছি। আমি এখানে আরেকটু আলোচনায় আসবো, তার আগে ধরুন শোক প্রস্তাব নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে শোক প্রস্তাবে এমন কিছু লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের আসলে করাটা ঠিক হয়নি। মানে এইটা আপনি দেখেছেন তো বিষয়টা? আমি দেখেছি অবশ্যই। যখন স্পিকার নির্বাচিত হওয়ার পর শোক প্রস্তাবের বিষয়টি এসেছেন, স্পিকার হয়েছেন অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ, যিনি 10 বার নির্বাচন করেছেন, একাধিকবার জিতেছেন, মন্ত্রী হয়েছেন, বিএনপির অন্যতম নেতা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম একটু ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন যে তিনি শুরু থেকেই যখন শপথ নিয়ে প্রথমে এসে তার নির্দিষ্ট আসনে তিনি বসেছেন, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে বিএনপি তিনি ছেড়েছেন, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য পদ থেকে তিনি সরে এসেছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে উনি যখন শোক প্রস্তাব করলেন, শোক প্রস্তাবে বেশ কিছু নাম, যে নামগুলো বেশিরভাগই বিএনপির নেতাদের নাম ছিল অবশ্যই, সেক্ষেত্রে অপোজিট সাইড থেকে বিশেষ করে বিরোধী দল থেকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি সংসদের বিরোধী দলের উপনেতা, এক পর্যায়ে শফিকুর রহমানও কথা বলার চেষ্টা করেছেন। সেখানে নতুন 7 জনের নাম তারা অন্তর্ভুক্ত করেছেন। এই 7 জন তারা জামাতের শীর্ষস্থানীয় নেতা, তাদের বেশিরভাগই যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাদের ফাঁসির রায় অনেকের কার্যকর করা হয়েছে। এটা নিয়ে অনেকের এক ধরনের সমালোচনাও তৈরি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে। ধরেন এই যে আপনার আইসিটি যে আদালত তাদের বিচার করেছে, ফাঁসি দিয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু এখন এসে যে তাদেরকে নিয়ে যে শোক প্রস্তাব, এটা কি আপনার মনে হয় যে এই জাতি
মেনে নিবে সেভাবে, অথবা কি ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা এটা গেছে? দুই ধরনের প্রতিক্রিয়া আছে। একটি প্রতিক্রিয়া হচ্ছে যে যারা সরাসরি যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত ছিলেন তাদের বিষয়ে প্রতিক্রিয়াটা, বিশেষ করে প্রগতিশীল মানুষ যারা, মুক্তিযুদ্ধের চেতনায় যারা এখনও পর্যন্ত উজ্জীবিত মানুষ, যারা মানে প্রচণ্ড রকম মুক্তিযোদ্ধাকেই তারা এখন পর্যন্ত মেনেই বাংলাদেশকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলছে, তাদের প্রবল আপত্তি আছে এক্ষেত্রে। আবার এই বিচারকে যারা প্রশ্নবিদ্ধ বিচার মনে করে, যারা মনে করেছিলেন যে এই নেতাদের ফাঁসি হয়েছে বেশিরভাগই একটা পাতানো রায়ের মাধ্যমে, বিশেষ করে আমরা বিভিন্ন কেলেঙ্কারি ওই সময় বিচার কার্যক্রম ক্ষেত্রে দেখেছি, সেই ক্ষেত্রে সামনে যারা আনার চেষ্টা করেন, বিশেষ করে জামাত এবং ছাত্র শিবির থেকে শুরু করে তার মতদর্শে যারা, তারা কিন্তু মনে করেন যে তাদের নেতাদেরকে ফাঁসানো হয়েছে, সেক্ষেত্রে তারা এটাকে সঠিক বলে মনে করেন। এটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক আছে। ইভেন আমাদের রিপোর্টে আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, তারাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই বিষয়ে। হ্যাঁ, তো আপনার সঙ্গে লাস্ট আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ যে শুনবে না বিরোধী দল, মানে জামাত ইসলামী এবং তার যে পার্টনার এনসিপি, তারা আগেই ঘোষণা দিয়েছিল এবং আমরাই অ্যান্টিসিপেট করছিলাম যে তারা রাষ্ট্রপতির ভাষণ শুরু হলেই তারা এক ধরনের হট্টগোল করবে এবং তারা সংসদ বয়কট করবে। তো সেই ঘটনাটাই ঘটেছে। কিন্তু ধরেন, আপনার কি মনে হয় না যে বিরোধী দল একটু বেশি বেশি করে ফেলেছে? ধরেন, সংসদ তো একটা পবিত্র জায়গা, সেই জায়গায় কিছু নর্মস মেনে চলতে হয়। হ্যাঁ, অনেক অনেক কিছু, এটা ধরেন মাঠের রাজনীতি আর সংসদ তো এক জিনিস না। তো তাদের আচরণটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার রাষ্ট্রপতি তো কোনো একটি ব্যক্তি না, এটা ধরেন একটা ইনস্টিটিউশন। হ্যাঁ, তার প্রতি সম্মান দেখিয়ে তো তারা সেখানে থাকতে পারতেন, কিন্তু তারা যে ধরনের আচরণ করে বয়কট করেছে, তো সেটাকে আপনি কিভাবে দেখেন? এখানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, একটি নতুন রাজনৈতিক ধারা বা কালচার, যে আগে যা ছিল সেটি এখন থাকবে না, নতুন একটি পরিস্থিতি, নতুন একটি যে পরিবেশ সৃষ্টি করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দিন যেটা সংসদে শুরু হচ্ছে সেটি আসলে কোনোভাবেই শুভকর না। কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রপতি যখন ডায়াসে উঠে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে কিন্তু তুমুল হইচই হট্টগোলের ঘটনা ঘটেছে। বিশেষ করে এনসিপির এক দুইজন নেতা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন নেতা আবদুল্লাহ আল আমিন, যিনি নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য হয়েছেন, তাদের যে আচরণ, তারা কিন্তু অনেকটাই তেলে গিয়েছেন, কিন্তু সংসদের ডায়াসের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। আমি দেখেছি স্পষ্ট করে নাহিদ ইসলাম, তিনি কিন্তু হাসনাত আবদুল্লাহকে মানে ধরে রাখার চেষ্টা করছেন, এরকম ভিডিও কিন্তু আমরা আমাদের সামনে দেখেছি, চিত্র আমি যদি শরীরে দেখেছি, আমি সেটা দেখেছি। এটা এই ধরনের আচরণ, বিশেষ করে রাষ্ট্রপতি তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, হতে পারে তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, তিনি সাবেক সরকারে নির্বাচিত হতে পারে। এক্ষেত্রে তো উল্টো অনেকেরই প্রশ্ন আছে যে তাহলে যে 133টি অধ্যাদেশের কথা আজকে বলা হয়েছে যে পাশ করার জন্য সংসদে উত্থাপন করা হয়েছে, বিএনপি রাজি থাকলেও বিশেষ করে জামাত এনসিপি, তাহলে এই অধ্যাদেশগুলো কেন, রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ বা আদেশ কেন তারা বাস্তবায়ন করতে চান? ধরুন, কিছুদিন আগেও তারা শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে, বারবার বৈঠক করেছেন, তখন তারা প্রশ্ন তুললে কেন তারা সেটা বয়কট করেননি কিংবা সেখান থেকে তারা সরে আসেননি? ধরেন, রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন, হ্যাঁ, সংসদের প্রথম অধিবেশনে, এবং সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এবং ওনাকে যে ভাষণ লিখে দেওয়া হয় সেটাই উনি পড়ে শোনান। সত্যিকার অর্থে ওনার কোনো স্বাধীনতা নেই। তো সেই ক্ষেত্রে আবার ধরুন যে নাহিদ ইসলাম, ইনি তো একজন উপদেষ্টা ছিলেন, উনি কার কাছে উনি এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, সেটা নিয়েই প্রশ্ন সৃষ্টি হয়েছে। তখন তো ওনার কোনো আপত্তি হয়নি, তাহলে এখন কেন এরকম আপত্তি হলো? আমি এই প্রশ্নটা আমার আগের আর কলিগকেও করেছিলাম, তিনিও বলেছেন নিশ্চয়ই এখানে একটা স্বার্থের বা রাজনৈতিক হিসাব নিকাশের। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে বিএনপি বরাবর চেষ্টা করেছে দেশে একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক ধারা বজায় থাকতে, বিশেষ করে ১/১১-এর মধ্যে কোনো প্রস্তুতি যেন নতুন করে সৃষ্টি না হয়। এক্ষেত্রে যারা সুবিধাভোগী, বিশেষ করে আপনি যদি সুবিধাভোগী, মানে এই ক্ষেত্রে সুবিধাভোগী যারা আরও কিছুদিন ক্ষমতা লঙ্ঘন করলে তাদের জন্য ভালো ছিল, তারা আরও কিছুদিন ক্ষমতা থাকতে পারতেন মনে করতেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি না থাকলে একটি অনির্বাচিত সরকার আরও বেশি দিন থাকলে তাদের সুবিধা হতো। তারাও অনেক ক্ষেত্রে এরকম একটি প্রক্রিয়া, বিশেষ করে কেন রাষ্ট্রপতি টিকে থাকলেন কিংবা বিএনপি কেন টিকে তাকে রাখলেন, সেক্ষেত্রে এরকম একটা সন্দেহ কিংবা নানান কথাবার্তা কিন্তু বাজারে প্রচলিত আছে যে এই রাষ্ট্রপতি থাকার কারণে অনেকে ক্ষমতা লঙ্ঘন করতে পারেনি, কিংবা একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ধরনের তৎপরতা রাষ্ট্রপতির কারণে, তারা বিএনপি ব্যাকআপ দিয়েছেন রাষ্ট্রপতিকে, সে কারণে তারা পারেনি। এই ক্ষোভ তাদের শুধুমাত্র রাষ্ট্রপতির পরে না, এই ক্ষোভ কিন্তু বিএনপির পরে তাদের থাকতে পারে না। কিন্তু দেখেন, আবারও বারবার বিএনপির কথা চলে আসছে, কারণ বিএনপি কিন্তু যেই রাষ্ট্রপতিকে না রাখলেও পারতেন, এই রাষ্ট্রপতিকে চাইলে তো বিদায় করে দিয়ে নতুন নিজ দলের একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারতেন। তারা কিন্তু দেয়নি, তারা এই রাষ্ট্রপতিকেই রেখেছে এবং সংবিধান অনুযায়ী যা যা করার তাই করছে। তো সব কিছু মিলে ধরুন যে প্রথম যে অধিবেশনটা হয়েছে, সেই অধিবেশনের
মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা বিরোধী দলের যে শুরু থেকে যে আচরণটা ছিল, যে মনোভাব ছিল, সেই মনোভাবটা আসলে শেষ পর্যন্ত থাকে নাই। আমরা সেই কি বলবো, যে আমরা অতীতে যেরকম দেখেছি বিরোধী দল নানান ছুতোই নানান অজুহাতে যে সংসদ বয়কট করে এবং তারা হইচই করে হট্টগোল করে, তারই একটা পুনরাবৃত্তি দেখলাম। তো আপনি যেটি বলছিলেন যে নতুন বন্দোবস্ত বা নতুন রাষ্ট্র ব্যবস্থা চালুর কথা যারা এতদিন বলে আসলো, তারাই যদি আবার পুরনো পথে ফিরে, তাহলে কি আমরা এই পুরনো পথে ফিরে যাব নাকি নতুন কোনো আশা আছে আমাদের? বাংলাদেশকে অবশ্যই নতুন গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে দেশ ও মানুষের কল্যাণের জন্য। কিন্তু শুরু থেকে আমরা যদি দেখলাম সেটি কিছুটা হলেও হতাশাব্যঞ্জক ঘটনা। আমরা আশা করি আজকে যেটুকু হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সে প্রত্যাশা আমরা করছি। আমরা আজকে যে 8টি কার্যবিধি ছিল, 7টিতে কিন্তু স্মুথলি তাদেরকে কিন্তু পরস্পরের সহযোগিতাও লক্ষ্য করেছি। সেক্ষেত্রে জাতীয় স্বার্থে দেশের সুনাম জন্য বিদেশে কিংবা বাইরের ক্ষেত্রে ক্ষুণ্ণ না হয়, এক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবে রাজনৈতিক দলগুলো, সে প্রত্যাশা আমরা রাখি। যাই হোক, রবিবারে আবার সংসদ অধিবেশন শুরু হবে, আমরা হয়তো সেখানে আমরা যে আলোচনা করলাম তার প্রতিফলন দেখতে পাবো। দর্শক, গতকাল দেশে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় 17 জন মানুষ মারা গেছে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাগেরহাটে। বর কনে একই মাইক্রোবাসে তাদের পরিবার সদস্যদের নিয়ে যাওয়ার পথে নেভির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বরকনে সহ 13 জন মারা যায়। আমাদের এই স্টোরিটি কভার করেছেন আমাদের আরিফুল ইসলাম মিঠু। এই যে ঘটনাটা ঘটেছে, এটা ঠিক মানে কি কারণে ঘটলো? খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাগেরহাটে মোংলাতে একটি মাইক্রোবাস যাচ্ছিল, সেটা খুলনার কয়রা থেকে বেলাই ব্রিজ নামে একটি জায়গায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে একই পরিবারের 13 জন মারা যায় এবং এই মাইক্রোবাসে ছিল হচ্ছে বর কনে সহ একই পরিবারের লোকজন আর কি। তো মূলত এই দুর্ঘটনা কমার কথা, কিন্তু আমরা দেখছি যে এগুলো বাড়ছে। না, ধরেন আমি যদি আগের প্রশ্নই আসি যে একটু আগেই বিয়ে হয়েছে, কয়েক ঘন্টা আগে বিয়ে হয়েছে এবং ধরেন বর তার বউকে নিয়ে তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার বাড়ি ফিরছে, মানে একটা আনন্দ ঘন পরিবেশ। হ্যাঁ, এই আর কয়েকদিন পরে ঈদ, তার আগে এই বিয়ের আনন্দ ফুর্তি। এবং আমরা সাধারণত জেনে থাকি যে মাইক্রোবাস হচ্ছে আসলে খুব ভয়ঙ্কর, মাইক্রোবাস খুব রেকলেস ড্রাইভ করে। তো এটা কি ওই যে জায়গাটার কথা বললেন, ওখানে আমরা জানি যে ওই রাস্তাটা খুব ভালো একটা রাস্তা এবং অনেক স্পিডে ওখানে চালায়। তো এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা তো আমরা দেখি না। তো এই ঘটনাটার ক্ষেত্রে যে মুখোমুখি সংঘর্ষ হলো, এটা কি মাইক্রোবাসের যে ড্রাইভারের যে রেকলেস ড্রাইভ, তার নিয়ন্ত্রণ যে ছিল না, এটাই কি কারণ? হ্যাঁ, নিয়ন্ত্রণ ছিল না এটা একটা কারণ, আরও কয়েকটি কারণ আছে। কারণ গত প্রায় 2 দশকে বাংলাদেশের সড়কগুলো মানে সড়ক অবকাঠামোগুলোর উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হওয়ার কারণে গতি বেড়েছে, গাড়ির গতি বেড়েছে। কিন্তু অন্যদিকে অন্যান্য যে উপকরণ, যেমন চালকের যে দক্ষতা, তারপরে গাড়ির যে ফিটনেস, এই জিনিসগুলোর খুব একটা উন্নয়ন হয় নাই, যে কারণে এই গতি আছে, গতিতে তারা চালাতে চায়, কিন্তু যেহেতু ফিটনেস নাই, এসব কারণে দুর্ঘটনা। চালক অতটা দক্ষ না। ধরুন ভালো রাস্তা, মানে আমি তো চাপ দিলে আমার স্পিড বেড়ে যাচ্ছে, আমি ভালো লাগছে, খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে। তো এইটা তো আমরা ধরুন গত প্রায় 1.5-2 দশক যাবত এটা আলোচনা করে আসতেছি। তো এই অবস্থার উন্নয়ন না হওয়ার কারণটা কি? মানে আমরা এরকম ঘটনা প্রায় দেখে থাকি, আমাদের দেশে অনেক বিখ্যাত লোকজনও মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এটার মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে পলিটিক্যাল উইল। কারণ আমরা গত 2015 থেকে আমরা দেখেছি যে হাইওয়েতে 3 হুইলার চালানো যাবে না, কিন্তু কোনো সরকারি এটা বন্ধ করতে পারেনি। নসিমন, করিমন, ভটভটি সেগুলো চলছে। এখন নতুন তো আমাদের ইলেকট্রিক যে রিক্সা, মানে টেসলা চলে আসছে এবং সেগুলোর তো আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, সব রাস্তাতে
যখন তখন চলছে। মানে ভয়ঙ্কর একটা বাহনে পরিণত হয়েছে। পরিণত হয়েছে। তো আসলে আপনার যে সরকার বা পুলিশ বা ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এক ধরনের রাস্তায় যে ডিসিপ্লিন তৈরি করা বা এনশিওর করা যে ট্রাফিক রুল সবাই মেনে চলবে, এবং না মানলে যে মানে সেটার আইনগত ব্যবস্থা নেওয়া, ফাইন করা, সেটি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এটি ঠিক মতো করা হচ্ছে না, এবং সারা দেশে সব রাস্তাতেই সেটা করা হচ্ছে না। মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা বেড়েছে, সবাই আগে যেতে চায়, আগে যেতে চায়। সবাই দ্রুত যেতে চায়। আর ঈদের আগে তো আরো বেশি মানুষের তাড়া থাকে, হয়তো ওই মাইক্রোবাস ওই ট্রিপটা মেরে তার হয়তো আরেকটা রাতের ট্রিপ ছিল, এরকম কোনো কিছু থাকতে পারে। এই যে মানে একটা প্রতিযোগিতা, মালিকদের যে একটা প্রবণতা যে তুমি যত ট্রিপ মারবা তত তুমি টাকা পাবা, এই ব্যবস্থাটা কি? হ্যাঁ, এইটা তো অবশ্যই জড়িত, কারণ আমাদের দেখা গেছে যে রোড সেফটি যে ফাউন্ডেশন তাদের হিসাবে বলছে যে গত বছর প্রায় ৭,৩০০ মতো মানুষ মারা গেছে সড়ক দুর্ঘটনায়, যেখানে সরকারের লক্ষ্য কমানো, সেখানে উল্টো আরও বাড়ছে। তো এটা বাদ দিলেও আমরা দেখি যে এই লঞ্চীবন, করিমন, ভটভটি এগুলো কিন্তু নিয়মিতই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। তো এইটাতে আসলে সরকারের পক্ষ থেকে আমরা আসলে খুব মানে পলিটিক্যাল উইল যেটা বলে সেটা, মানে যেমন কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত রাস্তার ডিসিপ্লিন আনার ক্ষেত্রে, এবং কেউ নিয়ম ভাঙলে তার শাস্তি নিশ্চিত করা। হ্যাঁ, এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ হয়তো আমরা এটা দেখতেই থাকবো। দেখতে থাকবো। ধন্যবাদ মিঠু আপনাকে।